ব্রিটেনের প্রধানমন্ত্রী বা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এই মুহূর্তে কি ইংল্যান্ডে আছেন না কানাডায় আছেন সেটা জানার জন্য ব্রিটেনের একজন এমপিকে কেন জিজ্ঞাসা করা লাগবে? এটা তো আমার মনে হয় আমার ক্ষুদ্র বুদ্ধিতে বলে এটা যদি আমরা গুগলকেও জিজ্ঞাসা করতাম বা চ্যাট জিপিটিকেও জিজ্ঞাসা করতাম তাহলে তারা এটা বলে দিতে পারতো। সবাইকে শুভেচ্ছা। আপনারা সবাই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জুন মাসেই যুক্তরাজ্য গিয়েছিলেন। যদিও প্রধান উপদেষ্টার এই সফরটাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল যে এই সফরটা কি প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সফর না রাষ্ট্রীয় সফর। যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হচ্ছিল যে এটা প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় সফর, তবে অনেক সমালোচকদের মধ্যে এই আলোচনাটা ছিল যে এটা আসলে ওনার একটা ব্যক্তিগত সফর, যেহেতু তিনি যুক্তরাজ্য যাচ্ছেন একটা অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য। ব্রিটেনের যিনি রাজা রয়েছেন বর্তমানে, রাজা তৃতীয় চার্লস, তিনি আমাদের প্রধান উপদেষ্টাকে একটি অ্যাওয়ার্ড দিবেন যেটাকে বলা হচ্ছে কিংস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড। আমি ব্যক্তিগতভাবে এই অ্যাওয়ার্ডের নামটা আগে কখনো শুনিনি। হতে পারে যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড, হয়তো আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণেই আমি অ্যাওয়ার্ডটার নাম আমি শুনিনি। আমি তো অনেক পুরস্কারের নামই আমি জানি না। ইভেন বাংলাদেশ থেকেও যে কত পুরস্কার কত অ্যাওয়ার্ড দেওয়া হয় সব নামই কি আমরা সবাই জানি? অনেকদিন আগে আমি টেলিভিশনের খুব জনপ্রিয় একজন অভিনেতা মোশাররফ করিমের একটা নাটক দেখেছিলাম। তো সেই নাটকের একটা পর্যায়ে একজন কবি থাকেন, তো সেই কবি বলছেন তার এলাকার নাম ধরে নিলাম তার এলাকাটা হচ্ছে সুনামগঞ্জ, যে আমি সুনামগঞ্জের তো প্রখ্যাত কবি, আমি সুনামগঞ্জের কবি পরিষদ পুরস্কারে ভূষিত একজন কবি। তখন অন্য পাশ থেকে আরেকজন বলছেন যে এগুলো আমাদেরকে বলতে আসবেন না, আমরা জানি বিভিন্ন এলাকাতে কবিরা মিলে একটা সংগঠন গঠন করেন, তারপর সব কবিরা মিলে একজন কবিকে এবছর একটা পুরস্কার দেন বা পদক দেন, পরের বছর আবার ওই বাকি কবিরা মিলে আরেকজনকে একটা পদক দেন, অর্থাৎ প্রতি বছরই তারা নিজেরা বাই রোটেশন এই পদক তারা নেন। নোবেল পুরস্কার পাওয়ার পরে এটা অনেকেই দেখি বলছেন অন্য পুরস্কার আর কত গুরুত্ব থাকে না। আমাদের প্রধান উপদেষ্টার যে কত পদক এবং কত পুরস্কার তিনি পেয়েছেন এটা ভাবলে এখন অবাক লাগে, অবিশ্বাস হয় যে একটা মানুষ তার জীবনে এত পদক এত পুরস্কার তিনি পেতে পারেন। এটা আসলে আমাদের সৌভাগ্য যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি। তবে এই ব্রিটেনের রাজা বা ব্রিটিশদের কাছ থেকে পদক বা পুরস্কার গ্রহণ নিয়ে আমার একটা তিক্ত একটা স্মৃতি মনে আছে। আপনাদের সবারই মনে আছে হয়তো যে ব্র্যাকের প্রতিষ্ঠাতা আমাদের সকলেরই খুব শ্রদ্ধাভাজন ফজলে হাসান আবেদ, তিনি এই ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইট উপাধি, অর্থাৎ যেটাকে আমরা নামের আগে স্যার বলি, সেই উপাধি তিনি পেয়েছিলেন। সেই উপাধি তিনি গ্রহণ করার জন্য গিয়েছিলেন ব্রিটেনে, এবং বর্তমান যিনি তৃতীয় চার্লস অর্থাৎ প্রিন্স, তখন তিনি ছিলেন প্রিন্স চার্লস, তাকে সেই উপাধিটা দেন এবং সেই ছবিটা পত্রিকায় ছাপা হয়েছিল। আমার স্পষ্ট মনে আছে প্রিন্স চার্লসের সামনে ফজলে হাসান আবেদ এই হাঁটু গেড়ে এইভাবে মাথা নিচু করে একটা চেয়ারের পাশে এভাবে বসেছেন, আর প্রিন্স চার্লস তার কাঁধের উপরে একটা তলোয়ার এভাবে রাখছেন। এটা হচ্ছে তাদের ঐতিহ্য বা ট্রেডিশন, যেটাই হোক, যে কাউকে নাইট উপাধি দেওয়া হলে বা নামের আগে স্যার উপাধি দেওয়া হলে তাকে এইভাবে সেই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো আমরা যে ছবিটা পত্রিকায় দেখলাম যে ফজলে হাসান আবেদ বা স্যার ফজলে হাসান আবেদ তিনি এই ব্রিটিশ প্রিন্সের সামনে এইভাবে মাথা নত করে হাঁটু গেড়ে বসে এভাবে রয়েছেন, এই দৃশ্যটা আমাদেরকে ব্যথিত করেছে। এই জন্য ব্যথিত করেছে যে ব্রিটিশ বা ব্রিটেনরা হয়তো সারা বিশ্বের কাছে অনেক কিছু, কিন্তু আমাদের জন্য কিন্তু ব্র্যাক এবং ফজলে হাসান আবেদ খুব বড় একটা কিছু। ফজলে হাসান আবেদকে এইভাবে একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য বা স্যার উপাধি নেওয়ার জন্য তাকে এইভাবে ব্রিটেনের প্রিন্সের সামনে এইভাবে মাথা নত করে হাঁটু মুড়ে বসে এই অ্যাওয়ার্ড গ্রহণ করতে হবে, এটা মেনে নেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। যদি ফজলে হাসান আবেদ সেদিন সেই অ্যাওয়ার্ডটা গ্রহণ না করতেন তাহলেও তার ব্যক্তিত্বের, তার গ্রহণযোগ্যতার, তার সম্মানের কোনো স্থান পরিবর্তন হতো। আমরা মনে করি এই যে অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ব্রিটেনে গেলেন, এই অ্যাওয়ার্ডটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রহণ না করতেন বা তাকে যদি অ্যাওয়ার্ডটা দেওয়া না হতো, তাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছুই আসতে যেত না। যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছিলেন যে প্রধান উপদেষ্টার এই সফরে ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন কিয়ার স্টারমার, তার সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠক হবে। মজার বিষয় হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নামের আগেও একটা স্যার উপাধি রয়েছে, অর্থাৎ তিনিও নাইট উপাধি পেয়েছেন। তার পুরো নামটা হচ্ছে স্যার কিয়ার রডনি স্টারমার। তো যাই হোক, 11 জুন আমরা জানলাম ব্রিটেনে একটা প্রেস কনফারেন্সে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম জানালেন যে
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই বৈঠকটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ব্রিটিশ প্রধানমন্ত্রী এখন ইংল্যান্ডে নেই, তিনি এখন কানাডায় আছেন। তো এটা খুবই স্বাভাবিক প্রশ্ন আসে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কখন কোন জায়গায় থাকেন এটা কি কেউ জানেন না? এটা কি কেউ খোঁজ নেন না? বাংলাদেশ থেকে যাওয়ার আগে প্রধান উপদেষ্টার দপ্তর বা প্রধান উপদেষ্টার প্রেস উইং কি খোঁজটা নেননি যে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এখন কোথায় আছেন? এটা তো গোপনীয় কোনো বিষয় না, এটা তো খুব সহজেই জানা যায়। আরও মজার বিষয় হচ্ছে যে 11ই জুন বাংলাদেশি বংশোদ্ভূত যারা ব্রিটেনের এমপি রয়েছেন বা সংসদ সদস্য রয়েছেন তারা এসেছিলেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করার জন্য বা মত বিনিময় করার জন্য। সে সময় ব্রিটেনের একজন এমপি প্রধান উপদেষ্টার প্রেস উইংকে জানিয়েছেন যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখন ইংল্যান্ডে নেই, তিনি এখন কানাডায় আছেন। এটা শুনে অনেক মানুষই দেখলাম খুব হাসাহাসি করছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এই মুহূর্তে কি ইংল্যান্ডে আছেন না কানাডায় আছেন সেটা জানার জন্য ব্রিটেনের একজন এমপিকে কেন জিজ্ঞাসা করা লাগবে? এটা তো আমার মনে হয় আমার ক্ষুদ্র বুদ্ধিতে বলে এটা যদি আমরা গুগলকেও জিজ্ঞাসা করতাম বা চ্যাট জিপিটিকেও জিজ্ঞাসা করতাম তাহলে তারা এটা বলে দিতে পারতো যে ব্রিটেনের প্রধানমন্ত্রী এখন কোন দেশে আছেন। যদিও অনেকে বলাবলি করছেন, আমি শুনলাম আলোচনাটা যে না, ব্রিটেনের প্রধানমন্ত্রী এখন ইংল্যান্ডে আছেন, তিনি কানাডা যাবেন, তবে আরো কিছুদিন পরে। তো প্রশ্ন হচ্ছে যে এটা আগের থেকে কেন আমরা জানলাম না, আর না জানাটা নিয়ে আমরা একটু হাস্যকর যুক্তি আমরা কেন দিলাম? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি হওয়ার কথা ছিল বা যে বৈঠকটি হয়নি সেটা নিয়ে হয়তো দেশের মানুষের খুব একটা আগ্রহ ছিল না বা আগ্রহ নেই। কিন্তু আমরা দেশবাসী ব্যথিত হয়েছি যে আমাদের এই সরকার, প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রধান উপদেষ্টার প্রেস উইং এরকম একটা শিশুসুলভ কাজ করলেন যে তারা কোনো একটা দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কখন কোথায় থাকেন সেটা তারা জানেন না এবং সেটা তারা জানার চেষ্টাও করেননি। এবং কিভাবে একটা দেশের সরকার প্রধানের সাথে যোগাযোগ স্থাপন করতে হয়, তাকে ট্রেস করা যায়, সেই মিটিংটা ফিক্সড করতে হয়, আমার মনে হয় এই ধরনের দক্ষতারও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের খুবই অভাব রয়েছে। এটা আমাদের জন্য অ্যালার্মিং। এটা নিয়ে মানুষ এখন হাসাহাসি করছে এবং আরও বেশি হাসাহাসি করছে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে আছেন, যাদেরকে হটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, তারা এটা নিয়ে খুব হাসাহাসি করছে। আপনারা যারা আমার কথা শুনলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।